একটি বড় শহরের কাছে দুই বোন থাকত। বড় বোন আলো ও ছোট বোন ছায়া। ছোট বোন ছায়া ছোটবেলা থেকেই ছিল ভীষণ অহংকারী ও হিংসুটে। ঠিক তেমন বড় বোন আলো ছিল দয়ালু ও নরম প্রকৃতির। দিন যত যেতে থাকে ছোট বোনের অহংকার যেন বাড়তেই থাকে। বেশ কিছু বছর কেটে যায় এবং দুই বোনের বিয়ে হয়ে যায়। বড় বোন আলো তার স্বামী ও ছেলেকে নিয়ে গ্রামের একটি ছোট বাড়িতে দিনমজুরির কাজ করে কোনো রকম জীবন চালাতো। এদিকে ছোট বোন ছায়া শহরের একটি প্রাসাদে বিলাসবহুল জীবন কাটাতো। তার প্রচুর ধন সম্পদ ছিল। ছায়া তার মেয়ের প্রথম জন্মদিনে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করল। সে তার সকল ধনী বন্ধু এবং আত্মীয়দের ডাকলো। সেদিন সকালে তার বাড়িতে দামি দামি গাড়ি আসা যাওয়া করলো এবং বিদেশি খাবারের গন্ধে চারিদিক ম ম করছে। ছায়া, অতিথিরা সবাই আসতে শুরু করেছে। তুমি কি তোমার বড় বোন আলোকেও রেখেছো? আমি তোমাকে মনে করিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, সেও চলে আসবে। আমি জানি সে খুব খুশি হবে। আর শোনো, তুমি বরং ওদিকে যাও, গিয়ে অতিথিদের একটু দেখো। আমি কেন সেই গরিব আলোকে ডাকতে যাব? আমার পার্টিতে যখন আমার বান্ধবীরা দেখবে যে আমার আপন বোন ছেঁড়া পুরনো পোশাকে এসেছে, তখন আমার কতটা অপমান হবে। ও তো আমার মান সম্মান ধূলিসাৎ করে দেবে। দুপুর গড়িয়ে যেতেই শহরের ধনী মহিলারা সেজে গুজে ছায়ার প্রাসাদের দিকে যাচ্ছিলেন। রাস্তার ছোট সরু গলি দিয়ে যাওয়ার সময় তারা আলোর ভাঙা কুঁড়েঘরটি দেখতে পেলেন। আলো তখন তার কুঁড়েঘরের বারান্দায় বসেছিলেন। ওহে আলো বোন, তুমি এখনো এখানে বসে? তোমার ছোট বোন ছায়ার বাড়িতে এত বড় পার্টি, ওর মেয়ের প্রথম জন্মদিন। তুমি তো মাসেই, তোমার তো সবার আগে ওখানে পৌঁছানো উচিত ছিল। আলো শুনে চমকে গেল। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি। আমি তো শুধু আমার হাতের কাজগুলো সারছিলাম। আপনারা যান, আমি একটু পরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমরা শুনেছি ছায়া নাকি দুবাই থেকে স্পেশাল রাঁধুনি এনেছে এবং তাদের পার্টির খাবার নাকি এমন যে আঙুল চেটে পুটে খেতে হবে। হ্যাঁ বোন, এটা তো খুব আনন্দের খবর। আপনারা যান, আমি সেজে আসছি। মহিলারা চলে যেতেই আলোর মুখ ম্লান হয়ে গেল। আমার আপন ছোট বোন, সে আমাকে একবার মনেও করলো না। হয়তো এত ব্যস্ত ছিল যে ভুলে গেছে। এত বড় খুশির দিনে সে কেন আমাকে ডাকবে না? নিশ্চয় কাজের চাপে মাথা থেকে বেরিয়ে গেছে। ও প্রকাশ, শুনছো গো? আজ ছায়ার মেয়ের জন্মদিন। এই মহিলারা বলছিলেন। আমি তো মাসি হয়ে গেছি, আমাদের যাওয়া উচিত। ও তাই নাকি? এ তো খুব ভালো খবর আলো। কিন্তু সে তো তোমাকে ডাকেনি। নিমন্ত্রণ ছাড়া যাওয়া, বিশেষ করে তাদের এত বড় অনুষ্ঠানে, আমার ঠিক মনে হচ্ছে না সেখানে তোমার অপমান হতে পারে। আরে, ও আমার ছোট বোন, ভুলে যেতেই পারে। এত বড় আনন্দের দিনে নিয়ম কানুন দেখা হয় না। দেখো গো, আমরা দুজনেই যাচ্ছি। ছায়া আমাদের দেখে খুব খুশি হবে, তুমি চিন্তা করো। ঠিক আছে, তবে তুমি যাও, আমাকে কাজে যেতে হবে। আমি চললাম। এই বলে প্রকাশ কাজে চলে গেল। আলো তার নিজে হাতে বোনা কম্বলটি নিয়ে ছেলেকে সাথে নিয়ে শহরে ছায়ার প্রাসাদের দিকে চলল। ছায়ার প্রাসাদ দেখে আলো দ্বিধাগ্রস্ত হলো। মা, দেখো কত লোক, আর সবাই কত দামি পোশাক পরে এসেছে। সবার হাতে কত দামি দামি উপহার। আমাদের কাছে তো তেমন কিছুই নেই মা। তুই চিন্তা করিস না বাবা, দেখবি তোর মাসি আমাদের দেখলেই খুশি হবে। এবার চল, আমরা ভিতরে যাই। ঠিক তখন ছায়ার চোখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তার বোন আলোর দিকে গেল। হায় উপরওয়ালা, এই আলো এখানে কিভাবে এলো নিমন্ত্রণ ছাড়া? যদি কেউ জেনে যায় এই আলো আমার বোন, তাহলে আমার লাখ টাকার ইজ্জত আজ মাটিতে মিশে যাবে। আমাকে এখনই কিছু করতে হবে। এই বলে ছায়া তাড়াতাড়ি করে আলোর দিকে এগিয়ে গেল। অভিনন্দন প্রিয় বোন, উপরওয়ালা তোমার মেয়ের দীর্ঘ জীবন দান করুক। আমি আজ খুব খুশি যে আমি মাসি হলাম।
তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমাকে ডাকিনি। তুমি জানো এখানে আজ কত বড় বড় লোক এসেছে? যদি তারা জানে যে তুমি আমার বোন, তাহলে আমার কি হবে? সমাজে কি আমার কোনো মূল্য থাকবে? আলোর মাথা লজ্জায় নত হয়ে গেল। দেখো, তুমি কিছু মনে করো না। আমি তোমাকে তাই ডাকিনি কারণ আমার এখানে অনেক ব্যবসায়ী বন্ধুরা আছে। যদি তারা তোমার দারিদ্র্যের কথা জানতে পারে তবে তারা আমাকে নিয়ে ঠাট্টা করবে। যদি আসতেই হতো তাহলে অন্তত কিছু ভালো পোশাক পরে আসতে পারতে। আমাকে ক্ষমা করে দে বোন, আমি শুধু তোর খুশির সামিল হতে চেয়েছিলাম। আমার অন্য বান্ধবীরা আসছে, যা তারা যদি তোমাকে দেখে ফেলে। তুমি তাড়াতাড়ি চলো, আমার সাথে ওই স্টোর রুমে চল। ছায়া তার বোন ও তার ছেলেকে একটি ছোট স্টোর রুমে বসিয়ে রাখলো। এবার শোনো, তোমরা দুজন এই ঘর থেকে বেরোবে না, বুঝেছো? আর কাউকে বলবে না যে তুমি আমার বোন। যখন পার্টি শেষ হবে পেছনের দরজা দিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে যাবে। এই বলে ছায়া বেরিয়ে গেল এবং আলো মেঝেতে বসে কাঁদতে লাগলো। বাবা, তোমার বাবা ঠিকই বলছিলেন, আমার এখানে নিমন্ত্রণ ছাড়া আসা উচিত হয়নি। হে উপরওয়ালা, আমার আজকে খুব বড় ভুল হয়ে গেল। মা, আমরা কেন কাঁদছি? মাসি এমন কেন করলো? সেটি তার মেয়েকে আমাদের দেখতেও নেবে না। কিছুক্ষণ পর ছায়ার দুজন ধনী বান্ধবী ভুল করে স্টোর রুমের কাছে আসলেন। তুমি কে? এখানে ছায়ার স্টোর রুমে কেন বসে আছো? আমরা তো তোমাকে পার্টিতে দেখিনি। হ্যাঁ, তুমি এখানে একা কেন? কি করছো এখানে তুমি? আমি ছায়ার বোন। কি? তুমি ছায়ার বোন? তোমার অবস্থা দেখে তো তা মনে হয় না। এই কথা বলে ওই দুই মহিলা জোরে জোরে হাসতে থাকলো। তাদের হাসাহাসির শব্দ শুনে ছায়া ছুটে আসলো। ছায়া, এই মহিলা বলছিল যে সে তোমার বোন, আর সে এতক্ষণ ভেতরে বসেছিল কেন? আরে কে বললো ইয়ে আমার বোন? এ তো আমার বাড়িতে পরিষ্কারের কাজ করে। একে তো রেখেছি কিছুদিন হলো। একবার দেখো তো একে বোন নাকি বলেছিলাম। এ তো সত্যি সত্যি নিজেকে আমার বোন ভাবতে শুরু করেছে। ছায়ার কথা শুনে আলোর চোখে জল এলো। ও, তাহলে এই ব্যাপার। এ কাজের লোক হয়েও নিজেকে তোমার বোন বলছে। সাহস তো দেখো। চলো ছায়া, আমরা যাই। তাদের সামনে মুখ খোলার সাহস কি করে হলো তোমার? আমি বারণ করেছিলাম না? আমার মালুম আছে তুমি ইচ্ছে করে এমন করেছো যাতে আমার অপমান হয়। তুমি আমার বোন না, তুমি আমার শত্রু। ছায়া, আমাকে ক্ষমা করে দে। ওরা হঠাৎ করে এসে আমাকে প্রশ্ন করতে শুরু করলো আর আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমি ইচ্ছে করে কিছু করিনি। মিথ্যে কথা বলছো তুমি। তুমি সব ইচ্ছে করে করেছো। তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছো। আমার মেয়ের একটা বিশেষ দিন ছিল আর তুমি সব নষ্ট করে দিলে। চলে যাও এখান থেকে। কিছুক্ষণ পর ছায়ার প্রাসাদের দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। উফ, এখন আবার কে বিরক্ত করতে আসলো? ছায়া বাইরে যেতে যেতে দেখলো এক ভিক্ষুক তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। বেটি, আমি অনেক দূর থেকে আসছি। তুমি কি আমাকে এক ফোঁটা জল দিতে পারো? আমি খুব তৃষ্ণার্ত। আরে বের হও এখান থেকে। ভিক্ষা চাইতে চলে আসে, অন্য কারো দরজায় যাও। ছায়া তাকে তাড়িয়ে দিলেন। ভিক্ষুক হাঁটতে হাঁটতে গ্রামের কাছে পৌঁছালেন। সামনে থেকে ছায়া তার ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। বেটি, আমায় সাহায্য করো। আমার খুব পিপাসা পেয়েছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আমার বাড়ি এখান থেকে কিছুটা দূরে, কিন্তু সামনেই একটা কুয়া আছে। আমি সেখান থেকে আপনার জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। অমন, তুমি বাড়িতে যাও, আমি বাবাকে জল খাইয়ে আসি। বাবা, আপনি এই গাছের নিচে বসুন। আলো জল নিয়ে এসে ভিক্ষুককে জল পান করালো। বেটি, তুমি আজ শুধু আমাকে জল দাওনি, তুমি আমার জীবন বাঁচিয়েছ। উপরওয়ালা তোমাকে সর্বদা সুখী রাখুন। এটা তো আমার কর্তব্য ছিল বাবা। বাবা, আপনাকে খুব দুর্বল লাগছে। কোথা থেকে এসেছেন? আপনি আমার বাড়িতে চলুন, আমি আপনাকে কিছু সাধারণ খাবার বানিয়ে দেব।
বেটি, আমি অনেক দূর থেকে এসেছি। তুমি আমাকে জল পান করালে এটাই আমার জন্য অনেক বড় উপকার। আমি এবার চলি। না বাবা, আমি আপনাকে এভাবে যেতে দিতে পারি না। আপনি আমার বাবার মতো। চলুন আমার বাড়ি, আপনি কিছু খেয়ে নিন, আপনি একটু শক্তি পাবেন। ঠিক আছে বেটি, যদি তুমি এত করে বলছো তবে চলো। আলো তাকে নিজের ছোট কুঁড়ে ঘরে নিয়ে এলো এবং সাধারণ ডাল রুটি বানিয়ে খাওয়ালো। বাবা মাফ করবেন, আপনাকে সাধারণ ডাল রুটি ছাড়া আর কিছুই খাওয়াতে পারলাম না। বেটি, এ শুধু সাধারণ ডাল রুটি নয়, এতে প্রেম এবং স্নেহের স্বাদ আছে। তোমার হাতে সত্যি জাদু আছে। বেটি, তুমি এত মন মরা কেন? আর তোমার চোখে জল কেন? আসার সময় দেখছিলাম তুমি কাঁদতে কাঁদতে আসছিলে। আলো তার বোনের খারাপ ব্যবহার সম্পর্কে সব বলে দিল। বাবা, আমার ভুল হয়েছে, আমার সেখানে নিমন্ত্রণ ছাড়া যাওয়া উচিত হয়নি। বেটি, তুমি মন খারাপ করো না। উপরওয়ালা সব দেখেন। যারা মন থেকে ভালো হয় তাদের জীবনে সুখ ঠিক আসে। তুমি আজ আমার অনেক উপকার করলে, এবার আমি চলি বেটি। উপরওয়ালা তোমার অনেক মঙ্গল করবে। আলো শ্রদ্ধার সাথে তাকে প্রণাম করলো। কিছুক্ষণ পর প্রকাশ বাড়ি ফিরল। পরদিন সকালে তারা দেখতে পেল তাদের কুঁড়ে ঘরটি একটি প্রাসাদে পরিণত হয়েছে। এসব কি করে হলো? এই সব নিশ্চয় সেই বাবার কাজ, তারই দয়া এইসব। এরপর আলো প্রকাশকে সব ঘটনা খুলে বলল। কিছুদিনের মধ্যেই ছায়ার বাড়ির অবস্থা খারাপ হতে শুরু করলো। মালকিন, আমি আর কাজে আসতে পারবো না, আমার ছেলের বিদেশে চাকরি হয়েছে। এভাবে তুমি কাজ ছেড়ে যেতে পারো না। আমি একা এত বড় বাড়ি আর বাচ্চাকে কি করে সামলাবো? ছায়া বাড়ির সকল কাজ করে হাঁপিয়ে গেল। হে উপরওয়ালা, আমি কি করি? আমার আলোকে ডাকা উচিত। আমি ওকে টাকার বিনিময়ে সব কাজ করিয়ে নেব। পরের দিন সকালে ছায়া আলোকে খুঁজতে তার গ্রামে পৌঁছালো, কিন্তু সেখানে তার কুঁড়ে ঘরের জায়গায় একটি বিশাল বাড়ি দাঁড়িয়েছিল। আলোর কুঁড়ে ঘর কোথায় গেল? এই প্রাসাদটা কার? ছায়া দ্রুত ভেতরে গেল। আরে আলো, তুই এখানে কি করছিস? আর এই এত বড় সুন্দর বাড়িটা কার? আরে ছায়া, আমার বোন, এসো ভিতরে এসো, এই বাড়িটা আমারই। কি? এটা কি করে সম্ভব? তুই মিথ্যা বলছিস। তোর তো ছোট কুঁড়ে ঘর ছিল। আমি সত্যি বলছি আমার বোন, যেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে সেদিন পথে আমার এক ভিক্ষুকের সঙ্গে দেখা হয়েছিল। আমি তাকে জলপান করাই আর খাবার খাওয়াই, তার আশীর্বাদেই এই সব হয়েছে। কি? একজন ভিক্ষুককে জল দেওয়ার ফলে এইসব পাওয়া গেল? তুই মজা করছিস। না ছায়া, আমি ঠিকই বলছি, সে কোনো সাধারণ ভিক্ষুক ছিলেন না। তুই আমার হক কেড়ে নিয়েছিস আলো। ওই ভিক্ষুক প্রথমে আমার বাড়িতে এসেছিল। যদি আমি তাকে জল পান করাতাম তাহলে এই প্রাসাদ আর ধন সম্পদ সব আমার হতো। এটা সব আমার অধিকার। না ছায়া, আমি কারো অধিকার কেড়ে নেইনি, আমি শুধু একজন তৃষ্ণার্ত মানুষকে সাহায্য করেছিলাম। মিথ্যা। আমি যাচ্ছি সেই ভিক্ষুককে খুঁজতে। ছায়া ভিক্ষুককে খুঁজতে গিয়ে এক গুরুদেবের কাছে পৌঁছালো। বেচি, তোমার বোন তার ভালো কাজের ফল পেয়েছে। সে তোমার অধিকার জেনে নেয়নি। তুমি তো আগে থেকেই ধনী, তোমার কিসের অভাব? আপনি মুখ বন্ধ করুন। ওটা আমার অধিকার ছিল। আমি এখানে সেই ভিক্ষুর ঠিকানা জানতে এসেছি। আমি সেই আলোর প্রশংসা শুনতে আসিনি। আমার কাছে অনেক টাকা আছে। আমি সেই ভিক্ষুককে খুঁজে নেব। ছায়া গুরুদেবকে অপমান করতে শুরু করলো। গুরুদেবের চোখে ক্রোধ ফুটে উঠল। মূর্খ নারী, তুমি তোমার অহংকার আর লোভে অন্ধ হয়ে গেছো। তোমার কত বড় সাহস তুমি আমাকে অপমান করো? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। গুরুদেব যখনই অভিশাপ দিতে যাচ্ছিলেন তখনই আলো ছুটে সেখানে এলো। বাবা, ওকে অভিশাপ দেবেন না, ও আমার বোন, ওর একটি ছোট বাচ্চা আছে। যদি এর কিছু হয় তবে এর বাচ্চার কি হবে? দয়া করে একে ক্ষমা করে দিন। বেচি,
তোমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই। তোমার মুখ দেখে আমি একে ক্ষমা করে দিচ্ছি। এই দেখে নসিমন স্তম্ভিত হয়ে গেল। আমাকে মাফ করে দে বোন, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি সবসময় তোকে ছোট দেখিয়েছি, কিন্তু তুই আমার জীবন বাঁচালি। কোনো ব্যাপার না বোন, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য যথেষ্ট। তুমি এখানে কিভাবে এলে? তুমি রেগে বেরিয়ে গেলে আমার ভয় হলো যে তুমি কোথাও কোনো ভুল করে বসো, তাই আমি তোমার পিছনে পিছনে এলাম। তুমি মহান, আমার প্রিয় বোন। তারা ভালোবেসে একে অপরকে আলিঙ্গন করলো এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।